নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যবেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মোস্তফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিশোর কর্নেল সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প কর্নেলের জার্নাল থেকে। আজ গল্পটি দুটি খণ্ডে বিভক্ত। এখন শুরু করছি প্রথম খণ্ড। ভোর 6টায় ছাদের শূন্যোদ্যানে গিয়ে দেখলাম অ্যারিজোনা থেকে আনা ক্যাকটিতে সুন্দর কিছু ফুল ফুটেছে। আনন্দে অস্থির হয়ে উঠলাম। প্রায় 4 মাসের সাধনার সিদ্ধি। বুড়ো না হলে ধেই করে না হোক ব্রেক ড্যান্স শুরু করে দিতাম। এই প্রজাতির ক্যাকটাসের নাম একিনোক্যাকটাস গ্রুসিনি। দেখতে কতটা গোল কাঁঠালের মতো। গ্রীষ্মে একচিরে বৃষ্টি হলে ফুল শিগগির ফুটে ওঠে। লাল টুকটুকে পাপড়ির মধ্যে হলুদ শীষ, শীষের মাথায় কালচে টুপি। হাঁটু মুড়ে বসে আতস কাচ দিয়ে পাপড়ির কিনারা পরীক্ষা করতে থাকলাম। অ্যারিজোনার রাজধানী ফিনিক্সে হর্টিকালচার ল্যাবরেটরির ডিরেক্টর ডক্টর মিডলটন বলেছিলেন, পাপড়ির কিনারায় যদি সূক্ষ্ম ভাঁজ পড়ে তাহলে জানবেন ভাইরাস সংক্রামিত হয়েছে। অনেকক্ষণ খুঁটিয়ে তেমন কিছু দেখতে পেলাম না। মনটা আরো খুশিতে ভরে উঠল। সূর্য উঠলেই কয়েকটা ফটো নিতে হবে। মে মাসের শেষ সপ্তাহ। সূর্য উঠলেও পূর্বের কয়েকটা হাইরাইজ বাড়ির জন্য রোদ্দুর পৌঁছতে দেরি হয়। বিষ দৃষ্টিতে বাড়িগুলোর দিকে তাকিয়ে আছি, এমন সময় ষষ্ঠী এসে বলল, বাবা মশাই ফোন। বিরক্ত হয়ে বললাম, হতভাগা, তোকে কতদিন না বলেছি 2টো থেকে 8টার মধ্যে কেউ টেলিফোন করলে বলবি আমি বাড়ি নেই। ষষ্ঠী কাঁচুমাচু মুখে বলল, সে ফোন নাই বাবা মশাই, জয়ন্ত দাদা বাবু ফোন, ওকে আসতে বলে দে। বললাম তো, কিন্তু দাদা বাবু ফোন। এই 7 সকালে কার মৃত্যু সংবাদ দিতে জয়ন্ত ফোন করেছে? নিছক মৃত্যু হলে কেনই বা ফোন করবে? খুন খারাপই নয় তো। ড্রয়িং রুমে নেমে এসে ফোন করে বললাম, গুড মর্নিং ডার্লিং। ব্যাড মর্নিং ওল্ড ওয়াস। সরি জয়ন্ত, সকালবেলাটা ব্যাড করে দিও না। তুমি কোথা থেকে ফোন করছো? আর্মেনিয়ান চার্চের কাছে এক বন্ধুর বাড়ি থেকে। আপনি এখনই চলে আসুন, পুলিশ এসে গেছে। পুলিশকে এখনই বডি না নিয়ে যেতে অনুরোধ করেছি। বডি? কার বডি? আমাদের কাগজের একজন ফটোগ্রাফার ছিলেন, নাম শুনে থাকবেন, প্রচেত রায়। বয়সে খোকা বললেই চলে। তা খোকাটির বডি পড়লো কি করে? ওহ কর্নেল, দিস ইজ সিরিয়াস। গত রাত্রিরে 10টা নাগাদ প্রচেত দৈনিক সত্যসেবক পত্রিকার অফিস থেকে বের হয়। রাত্রিরে বাড়ি ফেরেনি। ভোরবেলা চার্চের পিছন দিকে একটা পোড়ো বাড়ির ভেতর ওকে মরে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকেরা পুলিশে খবর দেয়। পুলিশ ওর পকেটে আইডেন্টিটি কার্ড দেখে অফিসে ফোন করে। অফিসের দারোয়ান আমাকে ফোন করে, কারণ ক্রাইম স্টোরি আমি কভার করি। তো প্রচেত রায়ের বাড়িতে খবর দেওয়া হয়েছে কি? হয়েছে, তবে প্রচেতের দাদা বৌদি ছাড়া আর কেউ নেই। ও দাদার কাছে থাকতো। জয়ন্ত, আমি গিয়ে কি করব? কর্নেল, আপনি এলেই বুঝতে পারবেন ব্যাপারটা রহস্যজনক। একটু আভাস দাও। বডিতে কোনো ক্ষত চিহ্ন নেই। তা হার্ট অ্যাটাক? ঠিক আছে, আপনাকে আসতে হবে না। জয়ন্ত ফোন ছেড়ে দিল। বুঝলাম আমার উপর চটে গেছে, কিন্তু ও তো জানে আমি নিছক শখের গোয়েন্দা নই। যত্রতত্র কারো লাশ পড়লেই আমি নাক গলাতে যাই না। আসলে জয়ন্ত তার অফিসের লোকের এরকম হেলা ফেলায় মৃত্যুর ঘটনা বরদাস্ত করতে পারছে না। কিন্তু সমস্যা হলো, জয়ন্তকে আমি পুত্রাধিক স্নেহ করি। যদিও আমরা পরস্পর বন্ধু। যুবকের সঙ্গে বৃদ্ধের বন্ধুত্ব হতে তো বাধা নেই,
এ যাবৎ অসংখ্য রহস্যময় ঘটনায় জয়ন্ত আমার সহকারীর ভূমিকা পালন করেছে। কাজটা বোধহয় ঠিক করলাম না। অন্তত আমার স্নেহ এবং বন্ধুত্বের খাতিরে ওর ডাকে সাড়া দেওয়া উচিত ছিল। দোনামনায় পড়ে গেলাম। একটু পরে না যাওয়াই সাব্যস্ত করল। সবখানে গোয়েন্দাগিরি করার মানে হয় না। ইতিমধ্যে এদিককার খবরের কাগজগুলো এসে গেল। ষষ্ঠীকে বললাম, ছাদে যাচ্ছি, কফি দিয়ে আসবি। কাগজগুলো নিয়ে ছাদে গেলাম। প্রথমেই দৈনিক সত্যসেবক পত্রিকায় চোখ বুলিয়ে নিচ্ছিলাম। প্রথম পাতায় একটা বড় খবরে চোখ পড়ল। ফ্ল্যাগ লাইনে ছাপা হয়েছে, চন্দ্রপুর কেন্দ্রে উপনির্বাচন বাতিল। পাগলের গুলিতে নির্দল প্রার্থী হতো, আততায়ীর গুলিতে পাগলও হতো। নিজস্ব সংবাদদাতার খবর। খবরটা সংক্ষেপে এই: শিল্পনগরী চন্দ্রপুর বিধাননগর আসনটি বিধায়ক রামহরি ব্যানার্জির মৃত্যুতে খালি হয়েছিল, তাই উপনির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। ভোট গ্রহণের তারিখ 2রা জুন। নির্দল প্রার্থী পরমেশ চক্রবর্তী গতকাল বিকেলে চৌমাথায় জনসভায় বক্তৃতা করছিলেন। তখন হঠাৎ কারা সভায় হইহল্লা শুরু করে, মাইকের তার কেটে দেয়, পটকা ফাটায়। এই বিশৃঙ্খলার সময় এক বৃদ্ধ উন্মাদ ব্যক্তির রিভলভারের গুলিতে পরমেশবাবুর মৃত্যু হয়। কিন্তু তারপরেই সেই উন্মাদ আততায়ীকে কেউ মাথার পিছনে গুলি করে। প্রত্যক্ষদর্শীরা উন্মাদ লোকটিকে পরমেশবাবুকে লক্ষ্য করে গুলি ছুড়তে দেখেছেন, কিন্তু সেই উন্মাদের আততায়ীকে কেউ দেখেননি। তাই প্রথমে সবার ধারণা হয়েছিল পরমেশবাবুকে মেরে উন্মাদ আততায়ী আত্মহত্যা করেছে। কিন্তু কেউ নিজের মাথার ঠিক পেছনে এভাবে গুলি ছুড়ে আত্মহত্যা করতে পারে না। ঘটনাস্থলে পরপর দুবার গুলির শব্দ শোনা গেছে। খবরটা পড়ে মনে হলো উন্মাদ আততায়ীকে যে মেরেছে সে পরমেশবাবুর বডিগার্ডও হতেও পারে, কিন্তু সংবাদদাতা সে কথা উল্লেখ করেননি। বিশেষ কোনো পয়েন্টও খবরে নেই। আসলে খবর লেখার কাগজটা যেমন তেমন দায়সারাভাবে করা হয় আমাদের দেশে। আবার খুঁটিয়ে পড়লাম। তারপর মনে হলো পরমেশবাবুর কোনো বডিগার্ড থাকলে এতে কোনো রহস্য নেই, কিন্তু বডিগার্ড না থাকলে যে লোকটি আততায়ীকে মেরেছে সে যদি পরমেশবাবুর শত্রুপক্ষের লোক হয়, তাহলে সে নিজেই তো পরমেশবাবুকে মারতে পারত। হ্যাঁ, মারতে পারত, কিন্তু তার ধরা পড়ার চান্স ছিল। মঞ্চে পরমেশবাবু ভাষণ দিচ্ছিলেন, তার আততায়ী মঞ্চে ওঠেনি, নিচে থেকে গুলি করে। হইচই বেঁধেছিল মঞ্চের নিচে। উঁচু জায়গা এবং নিচু জায়গা এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। নিচের কাউকে হট্টগোলের মধ্যে ভিড়ের ভেতর মাথার পেছনে আগ্নেয়াস্ত্রের নল ঠেকিয়ে গুলি করলে দ্বিতীয় আততায়ীকে কারো দেখতে না পাওয়াই সম্ভব। এদিকে পরমেশবাবুর বডিগার্ড থাকলে সে পরমেশবাবুর কাছে মঞ্চের ওপরই থাকবে। আর একটা কথা, পরপর দুবার গুলির শব্দ এবং 2টি মৃত্যু। এতক্ষণে হাই রাইজ বাড়িটার ওপর সূর্য উঁকি দিচ্ছে। ক্যামেরায় একিনোক্যাকটাস ব্রুসিনির অসামান্য সুন্দর ফুলগুলো ছবি তুলতে মন দিলাম। ব্রেকফাস্টের পর ড্রয়িং রুমে বসে প্রখ্যাত মার্কিন পত্রিকা নেচারের পাতা উল্টাচ্ছি। এমন সময় এক ভদ্রলোক এলেন। নমস্কার করে বললেন, নমস্কার, আপনি কি কর্নেল নীলাদ্রি সরকার? বললাম, আপনার সন্দেহের কোনো কারণ আছে? ভদ্রলোক একটু বিব্রত হয়ে বললেন, না, মানে কাগজে আপনার অনেক কীর্তিকলাপ পড়েছি, তাই বলছিলাম। তার কথার উপর হাসতে হাসতে বললাম, ভেবেছিলেন আমি যুবক, কিন্তু চোখে দেখছেন আমিও নেহাত বুড়ো মানুষ, মুখে সাদা দাড়ি এবং মাথায় টাক। তাই ভাবছেন এই বুড়ো লোকটি কর্নেল নীলাদ্রি সরকারের ঠাকুরদা। আমার কৌতুকে ভদ্রলোক আরো বিব্রত হয়ে বললেন, না, মানে আপনার পরিচয় দিন এবার, তারপর বলুন কেন এসেছেন। ভদ্রলোক এতক্ষণে বসলেন। 40-এর কাছাকাছি বয়স, বেশ শক্ত সামর্থ্য গড়নের মানুষ, হাতে একটা ব্রিফকেস। বললেন, আমার নাম তারক রায়, আসছি চন্দ্রপুর থেকে। চন্দ্রপুর মানে গতকাল যেখানে ভোটের নির্দল প্রার্থী পরমেশ চক্রবর্তী খুন হয়েছে? তারকবাবু বললেন, আগে হ্যাঁ, আমি পরমেশবাবুর প্রাইভেট সেক্রেটারি। পরমেশবাবুর একটা ইলেকট্রিক বাল্ব তৈরির কারখানা ছিল। কারখানা ভালো চলছিল না, ওর চন্দ্রা বাল্ব মার্কেট পায়নি, তাই উনি রাজনীতি করতে নামেন। কিন্তু বড্ড স্পষ্টভাষী মানুষ, প্রচণ্ড নীতিবাগীশ, তাই কোনো রাজনৈতিক দলে পাত্তা পাননি। অগত্যার নির্দল প্রার্থী হয়ে দাঁড়ান।
কথা বাড়ছে দেখে বললাম, সংক্ষেপে বলুন কেন এসেছেন আমার কাছে। তারকবাবু কুণ্ঠিতভাবে বললেন, ব্যাপারটা একটু আশ্চর্য মনে হয়েছে আমার। গতকাল বিকেলে মিটিংয়ে ওকে গুলি করে মারা হয়েছে, কাগজে খবর দেখে থাকবেন। কিন্তু গতকাল সকালে উনি আমাকে কথায় কথায় হঠাৎ বললেন, তারক, আমার মনে হচ্ছে আমার কোনো সাংঘাতিক বিপদ হতে পারে, কিন্তু ভোটে যখন দাঁড়িয়েছি এবং নমিনেশন প্রত্যাহারের তারিখ পেরিয়ে গেছে, তখন আর পিছু হটছি না, যা থাকে বলাতে লড়ব। তবে যদি আমার কোনো বিপদ হয়, তুমি জানবে তার জন্য দায়ী কিষাণ মজদুর পার্টির নেতা অভয় হাজরা। সে আমাকে শাসিয়েছে। তো বিকেলে পরমেশদা মারা পড়লেন। আমি পুলিশকে কথাটা বললাম। পুলিশ বলল, বিনা প্রমাণে অভয় হাজরার মতো ভিআইপিকে আসামি করতে পারবো না। বুঝতেই তো পারছেন স্যার, হাজরা বাবুর প্রতিপত্তি আছে। তাই আমি আপনার শরণাপন্ন হয়েছি। এ পর্যন্ত শুনে আমি বললাম, আমাকে কি প্রাইভেট গোয়েন্দা ভেবেছেন? দেখুন তারকবাবু, আমি ঠিক সেরকম গোয়েন্দা নই। তবে হ্যাঁ, রহস্যের প্রতি আমার একটা আকর্ষণ আছে। কিন্তু আপনার এই কেসে আমি কোনো রহস্য দেখছি না। তারকবাবু একটু চুপ করে থাকার পর বললেন, রহস্য যে একেবারে নেই তা নয়। আততায়ী রিভলভারটা পাওয়া গেছে ঘটনাস্থলে। পুলিশ দেখেছে তাতে মোটে 2টো গুলি ভরা আছে, 4টে গুলি খরচ হয়েছে। এর মধ্যে একটা গুলি পরমেশবাবুর হার্টে বিঁধেছে। আর 3টে গুলি কি হলো? বললাম, টার্গেট প্র্যাকটিস করে 3টে গুলি খরচ করে থাকতে পারে আততায়ী। তা পারে, কিন্তু স্যার আততায়ী লোকটা যে একটা বদ্ধ পাগল। পাগল? হ্যাঁ স্যার, কিনু পাগলা বলে জানি ওকে। বাস টার্মিনাসে থাকতো, রোগা প্যাকাটি শরীর। তাকেই তো লোকেরা দেখেছে গুলি ছুটতে। তারকবাবু শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, হ্যাঁ, কিন্তু কিনু পাগলাকেই বা কে গুলি করে মারলো? পরমেশবাবুর বডিগার্ড ছিল। তারকবাবু মাথা নেড়ে বললেন, না স্যার, পরমেশদা জেদি লোক ছিলেন বটে, তবে ওর আত্মবিশ্বাস ছিল প্রচণ্ড। নীতিবাগীর ছিলেন তাও বলেছি। রিভলভারটা কি কিনু পাগলের হাতে বা হাতের কাছাকাছি পাওয়া গেছে? তার হাতেই ধরা ছিল স্যার, হাতে ধরা ছিল। হ্যাঁ, তারকবাবু আসতে বললেন। তখন সবাই হইচই বাঁধিয়েছিল অভয় হাজরার লোকেরা। ভিড় আর হট্টগোলের মধ্যে হঠাৎ খুনোখুনি, কাজেই। তারকবাবু হঠাৎ চুপ করতে বললাম, তখন সময় কটা? বিকেল 5টা, 5:15। জায়গাটা একটা চৌমাথা। এমনিতে ভিড় থাকে সারাক্ষণ। মঞ্চে কে কে ছিলেন মনে পড়ছে? আমি, পরমেশদা, প্রাইমারি স্কুলের হেডমাস্টার রমেশ বাবু এবং জনাদুই সাংবাদিক। একজন স্থানীয়, অন্যজন কলকাতার। পরমেশদা আমাকে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন, ওদের যাতায়াতের ভাড়াও দিয়েছিলেন। কিন্তু কলকাতার কোনো কাগজ পাত্তা দেয়নি। শুধু দ্রুত বললাম, দৈনিক সত্যসেবক? আগে হ্যাঁ, তাও যার যাওয়ার কথা তিনি যাননি। গিয়েছিলেন একজন ফটোগ্রাফার। পরমেশদা তাতেই খুশি। ছবি বেরোলে বেশি পাবলিসিটি হবে খবরের চেয়ে। ষষ্ঠী কফি এনে দিল। বললাম, কফি খান। আমি যাব চন্দ্রপুরে, তবে কখন যাব তা বলতে পারছি না। কফি খেয়ে তারকবাবু ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বললেন, ধন্যবাদ, আপনি আমার সঙ্গে চলুন, আমার বাড়িতে থাকবেন। উনি অনেকক্ষণ ধরে খুব সাদাসাদি করতে থাকলেন। বিরক্ত হয়ে বললাম, সময় মতো যাব, ভাববেন না। দুপুরে জয়ন্তকে ফোন করলাম দৈনিক সত্যসেবক পত্রিকার অফিসে। ফোন ধরে প্রথমে সে একচোট নিল আমাকে। আপনার সত্যি ভীমরতি ধরেছে। আপনি এমন একটা সাংঘাতিক রহস্যের কিনারা করলেন না, আর আমার মুখ আপনি দেখতে পাবেন না, ইত্যাদি। তাকে মিষ্টি কথায় শান্ত করে বললাম, তোমার বন্ধু প্রচেতের মর্গের রিপোর্ট পাওয়া গেছে? হ্যাঁ, মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে মৃত্যু। ক্ষতচিহ্ন চুলের ভেতর পাওয়া গেছে। হাতুড়ির ঘা বলে সন্দেহ করা হয়েছে। ডার্লিং, আজ তোমাদের কাগজে চন্দ্রপুরের খুনোখুনির খবর পড়েছো? পড়েছি। মাই গুডনেস, প্রচেত গতকাল চন্দ্রপুরের নিউজ ফটো আনতে গিয়েছিল। রিপোর্টার অশনির যাওয়ার কথা ছিল, যায়নি। অশনি আছে, ওকে ফোন দাও। কি ব্যাপার? আহা, দাও না তাকে। একটু পরে অশনি গুপ্তের সাড়া পেলাম। হ্যালো ওল্ড ডাব, আমাকে ফাঁসাবেন নাকি? না না, শোনো অশনি,
চন্দ্রপুরে পরমেশ বাবুর সভায় নেমন্তন্ন মিস করলে কেন? তোমাকে তো রাহা খরচ দিয়েছিলেন ওর পিএ তারক বাবু। সর্বনাশ, সর্বনাশ, আপনি সত্যিই দেখছি অন্তর্যামী। প্লিজ আনসার মাই কোয়েশ্চেন ডার্লিং। আসলে শেষ মুহূর্তে চিফ রিপোর্টার আমাকে অন্য একটা অ্যাসাইনমেন্ট পাঠিয়েছিলেন। এদিকে চন্দ্রপুরে কয়েকটা কলকারখানা বন্ধের খবর আছে। ক্লোজার নামে একটা ফিচারে বেরোবে সত্যসেবক পত্রিকা, তাই চিফ রিপোর্টার প্রচেতকেই যেতে বলেছিলেন। বন্ধ কলকারখানা ছবি তুলে আনাই ওকে পাঠানোর আসল উদ্দেশ্য ছিল। আপনি চিফ রিপোর্টারের সঙ্গে কথা বলে জেনে নিন। থাক, তুমি জয়ন্তকে দাও। জয়ন্ত ফোন ধরে বলল, বস, আপনি হঠাৎ ইন্টারেস্টেড হয়ে উঠলেন যে? জয়ন্ত, আমার সঙ্গে চন্দ্রপুরে যেতে হবে তোমাকে। মাথা খারাপ, আমাকে ইভিনিং ফ্লাইটে দিল্লি যেতে হচ্ছে। সরি কর্নেল। আর কিছু ইনফরমেশন পুলিশের কাছে জেনেছো? আর কিছু? হ্যাঁ, প্রচেতের ক্যামেরা হারায়নি, কিন্তু ভেতরের ফিল্ম রোলটা নেই। অফিসে বলেছিল রোলটা শেষ হয়নি। ফিল্ম রোল নেই? না, ক্যামেরা খালি। আপনাকে অত করে অনুরোধ করলাম, আপনি গেলেন না। কি মিস্ট্রি হেলায় হারালেন বুঝুন। ফোনে কলকাতা সেচ দপ্তরের এক কর্তা ব্যক্তিকে বলে চন্দ্রপুরে ওদের বাংলো বুক করেছিলাম। বিকেল 5টা নাগাদ ট্রেনে পৌঁছে সাইকেল রিক্সায় বাংলোয় পৌঁছলাম। খুশি হলাম দেখে যে ট্রাঙ্ক কলে চৌকিদারকে জানিয়ে দেওয়া হয়েছে আমি আসছি। গঙ্গার ধারে একটা খালের মুখে বাংলো। নিসর্গ দৃশ্য সুন্দর। চন্দ্রপুরের বসতি এলাকার বাইরে হাওয়ায় নিরিবিলি পরিবেশ। জানালা থেকে কিছুক্ষণ বাইনোকুলারে পাখি দেখলাম। গঙ্গার ধারে ঝোপে ঝাড়ে প্রজাপতি খুঁজলাম। মোটে 2টো দেখা গেল, তাও নিছক সাধারণ প্রজাতির প্রজাপতি। কফি খেয়ে পায়ে হেঁটে বেরোলাম। চন্দ্রপুরের বাজারে সেই চৌমাথায় পৌঁছেছি, তখনও যথেষ্ট আলো আছে দিনের। ভিড় ভাট্টা, রকমারি যানবাহন, খুব হই হট্টগোল। রাস্তার ওধারে একটা ড্রেন, আবর্জনা আর পচা পাঁক ঠিক ঠিক করছে। আমার স্বভাব হলো সব রহস্যের ক্ষেত্রে একটা থিওরি খাড়া করে নিই, তারপর তথ্য সংগ্রহে পা বাড়াই। তথ্য না পেলে থিওরিটা বাতিল করে আর একটা থিওরি সাজাই। আমি একটা জিনিস খুঁজছিলাম ড্রেনে, চমকে উঠে দেখলাম সেটা আছে। এঁটো শালপাতার স্তূপের পাশ দিয়ে দেখা যাচ্ছে। পেছন দিকে খেলার মাঠ। সেই মুহূর্তে একটা ফুটবল এসে পড়লো সেখানে। চমৎকার সুযোগ পেলাম কুড়িয়ে নেওয়ার। ছেলেগুলো আসার আগেই ফুটবলটা তুলে ছুঁড়ে দিলাম ওদের দিকে। সেই ফাঁকে জিনিসটাও তুলে নিলাম। জিনিসটা একটা খেলনা রিভলভার। শালপাতায় জড়িয়ে নিলাম, যেন পাশের মাছের বাজার থেকে মাছ কিনেছি। এবার রিক্সা করে বাংলোয় ফিরে টয় রিভলভারটা বেসিনে রোগড়ে ধুয়ে ফেললাম। জানতাম এমন একটা জিনিস ঘটনাস্থলের আশেপাশে পড়ে থাকার কথা। ওটা কিট ব্যাগে রেখে চৌকিদারকে কফি করতে বললাম। গঙ্গার ধারের লনের চেয়ারে বসে গঙ্গা দেখতে থাকলাম। সূর্যাস্তকালে গঙ্গার জলে শেষ আলোর খেলার কোনো তুলনা হয় না। একটু পরে চৌকিদার কফি আনলো। সে কফির পট পেয়ালা সমেত ট্রেতে বেতের টেবিলের ওপর বিনীতভাবে রাখলো। তারপর একটু দফাতে দাঁড়িয়ে রইল। বললাম, কিছু বলবে তুমি? চৌকিদার কাঁচুমাচু হেসে বলল, না স্যার, কফি কেমন হয়েছে দেখুন, খারাপ হলে আবার তৈরি করব। চুমুক দিয়ে বললাম, ফার্স্ট ক্লাস হয়েছে। তোমার নাম কি? আগে মঙ্গল। গতকাল নাকি চন্দ্রপুরে একটা খুনোখুনি হয়েছে। মঙ্গল গল্পটা বলার জন্য ঘাসে বসলো। সে ইনিয়ে বিনিয়ে পরমেশবাবুর বোকামির কথা শোনাল। তার মতে অভয় হাজরার দলবল আছে। তিনি ট্রেড ইউনিয়নও করেন। তিনি এখানকার কলকারখানা বন্ধের মূলে। তার বিরুদ্ধে ভোটে দাঁড়ানো ঠিক হয়নি পরমেশবাবুর। ওর বাল্বের কারখানাও তো বন্ধ করতে বাধ্য করেছেন অভয় হাজরা। আসলে ভোটে জিতে অভয়বাবু মন্ত্রী হবেন সম্ভবত। তারপর সব কারখানা খোলার ব্যবস্থা করবেন। কলকাঠিটা তাঁরই হাতে। তার মতো লোকের বিরুদ্ধে লড়াই করে সার্থক। পুলিশও তো তার কেনা। বললাম, শুনলাম কে এক কিনু পাগলা পরমেশবাবুকে গুলি করেছে। মঙ্গল খিক খিক করে হাসলো। এ স্যার পরের হাতে হুঁকো খাওয়া পাগলা লোক। তাকে বন্দুক পিস্তল দিয়ে যাকে গুলি করতে বলবে সে তাকেই গুলি করবে। পাগলের কি জ্ঞান বুদ্ধি আছে? কিন্তু কিনু পাগলাকে কে গুলি করে মারল? মঙ্গল এদিক ওদিক দেখে চাপা গলায় বলল, পাগলা মুখ ফসকে যদি বলে ফেলে কে তাকে পিস্তল দিয়েছে, তাই তাকেও ভিড়ের হট্টগোলের ফাঁকে মেরে ফেলেছে। পিস্তল না রিভলভার।
ওই হলো স্যার, মানুষ মারা কল তো বটেই। আচ্ছা মঙ্গল, সভায় তখন নাকি কারা হাঙ্গামা হইচই বাঁধিয়েছিল? ধরো কথার কথাই বলছি, এই সুযোগে কিনুর বদলে কিনুর খুনিই তো পরমেশবাবুকে মারতে পারত, কিনুকে খুন করার দরকারই হতো না। মঙ্গল একটু ভেবে নিয়ে বলল, তা ঠিক স্যার, তবে। সে হঠাৎ চুপ করলে বললাম, তবে? মঙ্গল চাপা স্বরে বলল, ফটো তুলেছিলেন এক ভদ্রলোক, ফটোতে খুনির ছবি উঠে যেত। তুমি ছিলে সভায়? ছিলাম স্যার। ফটো তুলতে দেখেছিলে? হ্যাঁ, বারবার ঝিলিক মেরে ফটো তুলছিলেন, কিন্তু পাগলাকে পিস্তল তুলে গুলি ছুটতেও দেখেছিলাম। সন্ধ্যার আধার ঘনিয়ে এসেছে। মঙ্গল আলো জ্বালতে চলে গেল। আমার থিওরির সঙ্গে চমৎকার খাপ খেয়ে যাচ্ছে ঘটনাগুলো। ফটোতে খুনের ছবি ফুটে উঠেছে, এই আশঙ্কায় ফটোগ্রাফার প্রচেতকে ওইভাবে মারতে হয়েছে। তাকে অনুসরণ করে কলকাতা গেছে খুনি, তার সঙ্গে ভাব জমিয়েছে, তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে মেরে ফেলেছে। কিন্তু ক্যামেরা ছিনতাই করলেই তো হতো, কেন ক্যামেরা ছিনতাই করেনি? এদিকে চৌকিদার মঙ্গল কিনু পাগলাকে গুলি ছুটতে দেখেছে। চন্দ্রপুর থানার ডিটেকটিভ ইন্সপেক্টর অরুণ মজুমদার আমার পরিচিত। বাংলো থেকে তাকে টেলিফোন করলাম। অরুণবাবু বললেন, হাই ওল্ড বস, সত্যি কি আপনি নাকি কোনো? ডার্লিং, আমি বটে। দ্যাটস রাইট। ডার্লিং সম্ভাষণ এই শশাগড়া পৃথিবীতে একজনের মুখেই মানায়। তা এখানে আপনি কি নিছক প্রজাপতি ধরতে ছুটে এসেছেন? বলতে পারো, তবে এখানকার প্রজাপতি বর্ণচোরা। কর্নেল, আপনার কথায় রহস্যের গন্ধ পাচ্ছি। রহস্য একটু আছে, তুমি চলে এসো। মিনিট 15 পরে অরুণের জিপের আলোয় সেচ বাংলো ঝলসে উঠল। তাকে আসতে দেখে মঙ্গল চৌকিদারের মুখে বিস্ময় ও উদ্বেগ ফুটে উঠল। বললাম, মঙ্গল, পট ভর্তি কফি আনো শিগগির। লনে বেতে চেয়ারে বসে অরুণ বলল, বর্ণচরা প্রজাপতির কথা শুনেই সন্দেহ হলো। আপনি সম্ভবত পরমেশ চক্রবর্তীর মৃত্যুর কেস হাতে নিয়েছেন। নিয়েছি। অরুণ একটু হাসল। কিন্তু পরমেশ বাবুকে গুলি করে মেরেছে এক বদ্ধ পাগল। আপনি তো জানেন, পাগল অবস্থায় লোকে খুন খারাপি করে। কাজেই পরমেশ বাবুকে খুন করা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, বরং কিরু পাগলাকে ভিড়ের ভেতর কে গুলি করলো সেটাই আসল রহস্য। তোমার থিওরি কি এ সম্পর্কে? খুনি ভিড়ের ভেতর থেকে গুলি ছুঁড়েছে মঞ্চে পরমেশ বাবুকে লক্ষ্য করে। একটা গুলিতে মৃত্যু না হতেও পারে, তাই ভেবে দ্বিতীয়বার গুলি ছুঁড়েছে। দ্বিতীয় গুলিটা লেগেছে কিনু পাগলার মাথার পেছনে। কিন্তু লোকে কিনু পাগলাকে রিভলভার তুলে গুলি ছুটতে দেখেছে। অরুণ আবার হাসতে লাগলো। একটা গন্ডগোল বাঁধলে লোকেরা তা নিয়ে নানা রকম গল্প বানায়, ঘটনার আকস্মিকতায় কি দেখতে কি দেখে। কিনুর হাতে রিভলভারটাও তোমরা পেয়েছো অরুণ। ভিড়ের গন্ডগোলের সুযোগে ওর হাতে খুনি গুঁজে দিয়েছে। তোমার এই পয়েন্টটা ঠিক আছে। কোন পয়েন্টটা ঠিক নেই? একটু বসো, দেখাচ্ছি। বলে বাংলোর ভেতর গেলাম। কিট ব্যাগ থেকে সেই ড্রেনে কুড়িয়ে পাওয়া খেলনা রিভলভারটা এনে অরুণকে দেখালাম। অরুণ অবাক হয়ে বলল, এটা তো টয় রিভলভার, কোথায় পেলেন? বললাম, যেখানে সভা হয়েছিল তার কাছে ড্রেনের মধ্যে আমি ধরে নিয়েছিলাম এমন একটা জিনিস কাছাকাছি কোথাও লোকের চোখে পড়ার বাইরে পড়ে থাকবে। কি অদ্ভুত, আপনি কি মন্ত্র বলে জানতে পেরেছিলেন কর্নেল? না ডার্লিং, সহজ বুদ্ধিতে। আসলে সত্যিকার রিভলভার চালানো কোনো পাগলের সাধ্য নয়। অটোমেটিক রিভলভারের ট্রিগার টানলে গুলি বেরোবে, কিন্তু কোনো পাগলের ট্রিগার টেনে নির্দিষ্ট স্থানে লক্ষ্যভেদ একেবারে অসম্ভব। তাছাড়া 6টা গুলির মধ্যে তোমরা নাকি 2টো গুলি পেয়েছো রিভলভারে, তাই না? হ্যাঁ, 4টে খরচ হয়েছে। তাহলে 2টো খরচ হয়েছে গোপনে টার্গেট প্র্যাকটিসে, একটা খরচ হয়েছে পরমেশ বাবুকে মারতে, আর একটা কিনুকে মারতে। কিনু পাগলার মুখ বন্ধ করার জন্য তাকে মারা হয়েছে। অরুণ টয় রিভলভারটা দেখতে দেখতে বলল, কি আশ্চর্য, এটা ঠিক ওই আসল অস্ত্রটার হুবহু নকল। হ্যাঁ, নকল। লোকেরা এই টয় অস্ত্রটাই দেখেছে কিনু পাগলার হাতে। তার মানে খুনি তাকে এটা দিয়ে বলেছিল
হট্টগোল বাঁধলে সে যেন এটা তুলে গুলি ছোড়ার ভান করে। পাগলা মানুষ, তাই খুব মজা পেয়েছিল কাজটা করতে। তাই সে জানতো না এটা একটা বিপজ্জনক ফাঁদ। খুনি তার চেনা, তাই তার মুখ বন্ধ করতে তাকে মারা হয়েছে। পয়েন্টটা তুমি বুঝে দেখো অরুণ, একজন পাগলের গুলিতে পরমেশবাবু মারা পড়তে পারেন, এটা তোমরা সহজে বিশ্বাস করতে চাইবে না। খুঁটিয়ে তদন্ত করবে, তাই ধূর্ত খুনি পাগলাকেও মেরেছে। অরুণ গম্ভীর মুখে বলল, হ্যাঁ, মেরে ভিড়ের সুযোগে খুনি কিনু পাগলার হাতে টয় রিভলভারটা নিয়ে আসল রিভলভারটা গুঁজে দিয়েছে, টয় রিভলভারটা ড্রেনে ফেলে দিয়েছে। এবার দৈনিক সত্য সেবকের ফটোগ্রাফার প্রচেত রায়ের মৃত্যুর ঘটনাটা বললাম অরুণকে। শুনে অরুণ খুব উত্তেজিত হয়ে উঠল। তাকে পরমেশ বাবুর পিয়ে তারক বাবুর কথাও বললাম। মঙ্গল চৌকিদার এতক্ষণে কফি আনলো। সে দাঁড়িয়ে কথা শুনবে ভাবছিল হয়তো। অরুণ তাকে ধমক দিয়ে চলে যেতে বলল। সে উদ্বিগ্ন মুখে বাংলোর কিচেনে চলে গেল। অরুণ বলল, আর্মেনিয়ান গির্জা আমি দেখেছি, পাশে একটা কবরখানা আছে। ওখানে প্রচেত বাবু অত রাত্রে গেলেন কেন? খুনি তার চেনা, খুনি তাকে কোনো অজুহাত দেখিয়ে ওই নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল, এছাড়া কোনো ব্যাখ্যা হয় না। কারণ অচেনা লোকের সঙ্গে প্রচেত ওখানে যাবে কেন? তাছাড়া চেনা বলেই প্রচেতের ক্যামেরা ছিনতাই করতে পারেনি খুনি। তার মানে খুনি চন্দ্রপুর থেকে প্রচেত বাবুর সঙ্গে কলকাতা গিয়েছিল। দ্যাটস রাইট ডার্লিং। অরুণ কিছুক্ষণ কফি পানের পর বলল, হাতুড়ি দিয়ে মেরে খুন করেছে প্রচেত বাবুকে? হ্যাঁ, সাংবাদিক জয়ন্ত চৌধুরীকে তো তুমি চেনো, সে তাই জানালো। মর্গের রিপোর্টে নাকি বলা হয়েছে। অরুণ আবার বলল, হাতুড়ি? মাথা দোলালাম, বললাম, কোনো সূত্র খুঁজে পাচ্ছ কি? পাচ্ছি, বলে অরুণ উঠে দাঁড়ালো। আমার সঙ্গে বেরোতে আপত্তি আছে? না। তাহলে আসুন। অরুণের জিপ থানা চত্বরে ঢুকলো। অফিসার ইনচার্জ পুলকেশদের সঙ্গে অরুণ আমার পরিচয় করিয়ে দিল। পুলকেশ বাবু গোগ্রাসে এবং বিস্ময়ে বললেন, আপনার মতো প্রখ্যাত মানুষের পায়ের ধুলো পড়বে এখানে কল্পনা করিনি কলেজ সাহেব। আশা করি পরমেশ বাবুর হত্যা রহস্য সমাধানে আপনার আগমন। তা যদি হয়, আপনার সঙ্গে সহযোগিতায় আমরা তৈরি। অরুণ বলল, মিস্টার দে, আজ সকালে আমার সামনে বস্তির এক বুড়িমা একটা ডায়েরি করতে এসেছিল। তাকে কোনো দজ্জাল গিন্নি নাকি ধাক্কা মেরে ফেলে দিয়েছে। পুলকেশ বাবু হাসলেন। সামান্য একটা কয়লা ভাঙা হাতুড়ি হারিয়ে গন্ডগোল, তো এই তুচ্ছ ব্যাপারে ডায়েরি কি হবে? গিন্নি মহিলাকে ডেকে পাঠিয়ে একটু বকাবকি করলাম। মহিলা বললেন, ভুল হয়েছে, মিটমাট করে নিন, বরং 50 টাকা ওকে দিচ্ছি, ওটাই ওর মাইনে। অরুণ বলল, কারণ আছে, গিন্নি মহিলার নাম কি? ডায়েরি বইটার পাতা উল্টে দেখে পুলকেশ বাবু বললেন, সুপ্রভা রায়, স্টেশনের কাছে তিলেপাড়ায় বাড়ি, স্বামীর নাম। আমি বললাম, তারক রায় কি? পুলকেশ বাবু অবাক হয়ে বললেন, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি? বললাম, এখনই তারক রায়কে পরমেশ বাবু এবং কিনু পাগলাকে খুনের দায়ে গ্রেপ্তার করুন। তারপর গ্রেপ্তার করুন অভয় হাজরাকে, তার প্ররোচনাতেই এই হত্যাকাণ্ড। অরুণ উত্তেজিতভাবে উঠে দাঁড়ালো, বলল, পরমেশ বাবুর কারখানা বন্ধ হওয়ায় তারক রায় ঠিকমতো মাইনে পাচ্ছিলেন না শুনেছি। পরমেশ বাবু জনপ্রিয় লোক, অভয় হাজরাই তার কারখানা বন্ধের জন্য দায়ী। তাই মরিয়া হয়ে তাকে ঢিট করতে ভোটে দাঁড়িয়েছিলেন। বোঝা যাচ্ছে অভয় হাজরার টাকা খেয়ে তারক রায় এই খুন খারাপি করেছেন। অরুণ এক দঙ্গল পুলিশ নিয়ে বেরিয়ে গেল। পুলকেশ বাবু পুরো ব্যাপারটা জানতে চাইলেন। সবই বললাম। শোনার পর উনি হাসতে হাসতে বললেন, কিন্তু অমন ধূর্ত তারক বাবু আপনার কাছে গিয়ে ধরা পড়েছেন, যেচে বিপদ রাখতে গেলেন কেন বলুন তো? চুরুট ধরিয়ে বললাম, একটা সহজ কারণ পুলকেশ বাবু। তারক বাবু ভালো মানুষ সাজতে চেয়েছিলেন এবং সেই সুযোগ আমাকে দিয়ে বুঝতে চেয়েছিলেন এ ব্যাপারে দৈবাত তার ধরা পড়ার মতো কোনো সূত্র থেকে গেছে কিনা। তার ইচ্ছে ছিল আমি তার বাড়িতে উঠি, তিনি তাহলে আমার সঙ্গে থেকে সূত্রগুলো জানতে পারবেন এবং সেগুলো ম্যানেজ করবেন। কিন্তু আমি তার ফাঁদে পড়িনি, তাকে জানাইনি কবে আমি আসছি বা কোথায় উঠছি। কিন্তু ওকে দেখে আপনার সন্দেহ হয়েছিল কেন?
যে একজন রহস্যভেদী সাহায্য নিতে এসেছে সে তাকে নিজের বাড়িতে ওঠার জন্য সাধবে কেন? তাতে তো প্রতিপক্ষ সতর্ক হয়ে যাবে। তাই তারকবাবু নিজের বাড়িতে আমাকে ওঠার জন্য বারবার সাদাসাদি করায় আমার সন্দেহ হয়েছিল ভদ্রলোকের কোনো অন্য উদ্দেশ্য আছে। পুলকেশবাবু বললেন, আপনি সত্যি অনন্য সাধারণ। এখন শুরু করছি গল্প কর্নেলের জার্নাল থেকে, দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে উত্তরপ্রদেশের আজমগড় এলাকায় একরকম অদ্ভুত রোগ দেখা দিয়েছিল। সেই রোগের নাম দেওয়া হয়েছিল অট্টহাস। কোনো কারণ ঘটেনি, অথচ লোকে আচমকা হা হা করে বিকট হাসতে শুরু করত এবং হাসির চোটে কিছুক্ষণের মধ্যে দম ফেটে মারা পড়ত। বিভৎস রোগ বলা যায়। ভারতে তখনও ব্রিটিশ রাজত্ব। বাঘা বাঘা বিলেতি ডাক্তারের একটা দল গিয়ে এই রোগের কারণ আবিষ্কার করতে পারেননি। কোনো রোগীকে বাঁচানো তো দূরের কথা। ওই সময় আমি সামরিক দপ্তর থেকে ছাঁটাই হয়েছি। যুদ্ধ থেমে আসছে। তরুণ বয়সে বেকার হয়ে বসে থাকতে মন চাইছিল না। খবরের কাগজে বিজ্ঞাপন খুঁজে দরখাস্ত করে যাচ্ছিলাম এক নাগারে। অবশেষে ভাগ্য সুপ্রসন্ন হলো, কিন্তু চাকরিটা পেলাম সেই আজমগড়ে, অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বন্ধু ও হিতৈষীরা নিষেধ করলেন, অট্টহাস রোগের ভয় দেখালেন, কিন্তু আমি কারোর কথায় কান দিলাম না, কারণ চাকরিটা ছিল আমার পক্ষে ভারী লোভনীয়। আজমগড় তখন দেশীয় রাজার স্টেট, বন পাহাড় এবং প্রচুর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আমার চাকরি মহারাজার গেম ওয়ার্ডেনের। মহারাজার একটি সংরক্ষিত জঙ্গল ছিল, সেখানে প্রচুর শিকারের প্রাণীর সমাবেশ। মহারাজা মাঝে মাঝে শিকারে যেতেন বন্ধুবান্ধব নিয়ে। কখনো লাট বড়লাটের শিকারের খেয়াল হতো, তাদেরও নিয়ে যেতেন মহারাজ প্রতাপ সিং বাহাদুর। আমার কাজ হলো ওদের শিকারের ব্যবস্থা করা, সেই সঙ্গে এই সংরক্ষিত জঙ্গলে চোরা শিকারীরা যাতে ঢুকে জীবজন্তু না মারতে পারে সেদিকেও কড়া নজর রাখতে হতো। অট্টহাস রোগ যখন শুধু মানুষকেই ধরছে, তখন মানুষের বসতির বাইরে ঘোর জঙ্গলে থাকাটা নিরাপদ ভেবেই ওই চাকরি নিতে দ্বিধা করিনি। আজমগড় শহর থেকে প্রায় 30 মাইল দূরে ধারি নামে সুন্দর একটা পাহাড়ি নদীর ধারে জঙ্গলের ভেতর আমার ডেরা হলো। ডেরাও ভারী রোমাঞ্চকর। কাছাকাছি কয়েকটা গাছের প্রকাণ্ড সব ডালের ওপর মাটি থেকে অন্তত 20 ফুট ওপরে একটা সবুজ রঙের কাঠের বাড়ি। দূর থেকে চোখে পড়া কঠিন ছিল। বাড়িটা ছাউনিও সবুজ রঙের করগেট সিটের। একটু হাওয়া দিলে কিংবা বৃষ্টি হলে ভীষণ শব্দ হতো। এটাই যা বিরক্তকর, কিন্তু ক্রমশ সেটা কানে শুয়ে গিয়েছিল। বাড়িতে 3টে ঘর। একটা ড্রয়িং রুমে মহারাজা কিংবা তার অতিথি শিকারীরা এলে ওখানেই বসতেন। অন্যটা আমার বেডরুম, বাকিটা কিচেন। সে ঘরে আমার ভৃত্য ও রাঁধুনি মোহব্বত খাঁ থাকত। তখন মার্চ মাস, জঙ্গলে বসন্ত এসেছে, কত রকমের বুনো ফুল ফুটেছে। সারাক্ষণ মিঠে গন্ধে জঙ্গল মৌ মৌ করে। কাঁধে রাইফেল নিয়ে জঙ্গলের ভেতর চক্কর দিতে বেরোই সকাল বিকেল 2 দফা। জনাচার ফরেস্ট গার্ডও ছিল। তারা 50 বর্গমাইল এলাকায় 4 সীমানায় ছোট্ট কুঁড়ে ঘরে 4 জায়গায় থাকত। সেই ঘরগুলোও ছিল গাছের মাথায়। চোরা শিকারী দেখলে বা কিছু ঘটলে গার্ডের হুইসেল বাজানোর নিয়ম ছিল। উঁচুতে হুইসেল বাজালে তার তীক্ষ্ণ শীষ আরেকজন শুনতে পেত, আমিও পেতাম। তখন আমার কুকুর জিমকে নিয়ে ছুটে যেতাম। দিন 15 কেটে গেল। তারপর একদিন জঙ্গলের ভেতর এলোমেলো ঘুরতে ঘুরতে ডেরায় ফিরছি। হঠাৎকার বিকট হাসি শুনে চমকে উঠলাম। প্রথমে ভাবলাম হায়নার ডাক, কিন্তু দিন দুপুরে হায়না ডাকে না। তাছাড়া বিকট শব্দটা থামছে না। শব্দ লক্ষ্য করে দ্রুত এগিয়ে গেলাম। ঝোপঝাড়ের ভেতর দিয়ে এগুতে পোশাক প্রায় ফর্দা ফাঁই হবার উপক্রম। আমার প্রিয় কুকুর জিম আমার আগে আগে যাচ্ছিল। শব্দটা থেমে গেল একটা আর্ত চিৎকার। অমনি অমন সাহসী মারমুখী কুকুরটাও ভয় পেয়ে আমার 2 পায়ের ফাঁকে এসে লেজ গুটিয়ে ফেলল। তাকে ধমক দিয়েও নড়ানো যাচ্ছিল না। অগত্যা আমি পা বাড়ালাম। জিম তখন আমার পেছন পেছন কাচুমাচু মুখে হাঁটতে থাকলো। উঁচু গাছের একটা জটলা, তার পাশে একটা প্রকাণ্ড বাড়ির মতো ন্যাড়া পাথর। সেই পাথরের নিচে ছায়ার ভেতর কি একটা পড়ে থাকতে দেখলাম। কাছে গিয়ে হকচকিয়ে গেলাম।
একজন আদিবাসী চিত হয়ে পড়ে রয়েছে। তার হাতের পাশে একটা দিশি গাদা বন্দুক। নিশ্চয়ই লুকিয়ে জঙ্গলে হরিণ মারতে এসেছিল। তার মুখ থেকে গল গল করে তখন রক্ত বেরোচ্ছে। দেখা মাত্র মনে পড়ে গেল অট্টহাসির কথা। ভয়ে সরাসরি শিউরে উঠল। তাহলে এই লোকটি জঙ্গলের ভেতর এসেও সেই মারাত্মক রোগ থেকে রেহাই পায়নি দেখছি। হুইসেল বাজিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর একজন গার্ড এলো। সে ব্যাপারটা দেখে চমকে উঠে বলল, সর্বনাশ, এই যে দেখছি কাঠুয়াগড়ের সেই রঙ্গলাল। গত মাসে এর দাদা আজিল্লালও এভাবে মারা পড়েছে। বললাম, জঙ্গলের ভেতর নাকি? গার্ড বুধ সিং গম্ভীর মুখে বলল, না স্যার, ওদের বস্তিতে। যাই হোক, এখানে আর থাকা উচিত নয়, চলুন। মরাটা আর কি হবে? জানোয়ার খেয়ে ফেলবে, আর কি হবে? বুধ সিং এর নির্বিকার মনোভাব খারাপ লাগলো। বললাম, তুমি বরং ওদের বাড়িতে খবর দিয়ে এসো, আমি ততক্ষণ পাহারায় থাকছি। একজন মানুষ তো বটে। বুধ সিং যেন পলায়নের তালে ছিল। সে গোমরা মুখে বলল, তা যাচ্ছি, কিন্তু আপনি আর এখানে থাকবেন না স্যার, এ বড় ভয়ঙ্কর রোগ, কিছু বলা যায় না। বলে সে লম্বা পা ফেলে হনহন করে কয়েকটা এগিয়ে গেল। তারপর হঠাৎ ঘুরে দাঁড়ালো। বললাম, কি হলো বুধ সিং? বুধ সিং এর চেহারা দেখে একটু অবাক হলাম। ওখানে ফাঁকা জায়গা বলে যথেষ্ট রোদ পড়েছে। তার মুখের রংটা হঠাৎ কেমন যেন লাল দেখাচ্ছে। তার চোখ দুটো বড় হয়ে যাচ্ছে। তারপর মনে হলো চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। চেঁচিয়ে ফের বললাম, কি হলো বুধ সিং? অমনি বুধ সিং নিঝুম জঙ্গল কাঁপিয়ে করে বিকট হেসে উঠল। তার হাত থেকে বন্দুকটা পড়ে গেল। তারপর দুহাত শূন্যে তুলে সে ভয়ঙ্কর অট্টহাসি হাসতে হাসতে ধপাস করে পড়ে গেল। সে সমানে হাসছিল আর গড়াগড়ি খাচ্ছিল ঘাসের ওপর। তারপর তার মুখে রক্ত দেখতে পেলাম। এই বীভৎস দৃশ্য দেখার পর আর স্থির থাকতে পারলাম না। এবারে আমার অট্টহাসের পালা ভেবে পড়ি কি মরি করে ঝোপঝাড় ভেঙে ছুটতে শুরু করলাম। জিমের কথা ভুলে গেলাম যেন। ধারি নদীর ধারে আমার ডেরায় পৌঁছে জিমের খোঁজ করলাম। দেখলাম সে আমার আগেই পৌঁছে গেছে। কুটিরের তলায় আগাছা থেকে বেরিয়ে লেজ নাড়তে লাগলো। তাকে আদর করে মোহব্বত খাঁকে ডাকলাম সিঁড়ি নামিয়ে দিতে, কিন্তু কোনো সাড়া পেলাম না। বারকতক ডেকে অবাক হয়ে কুটিরের চারদিকে ঘুরে তাকে খুঁজলাম। 20 ফুট উঁচুতে কুটির, দরজা জানালা খোলা, অথচ মোহব্বতের পাত্তা নেই। নদীতে স্নান করতে গেলে তো কাঠের সিঁড়িটা নামানো থাকতো। আশঙ্কা, গা ছমছম করছিল। সাহস করে আরো কয়েকবার ডাকলাম, কিন্তু তবু কোনো সাড়া পেলাম না। তাই হুইসেল বাজাতে শুরু করলাম। এই হুইসেলগুলো মহারাজা বিদেশ থেকে বিশেষভাবে তৈরি করে এনেছিলেন। এতে ফুঁ দিলে তীক্ষ্ণ আওয়াজ প্রতিধ্বনিত হতে হতে বহু দূর অবধি শোনা যায়। প্রয়োজনে এর ক্ষমতা টের পেয়েছি। এদিকে বাকি 3 জন গার্ডের একজনেরও সাড়া মিলল না। কুটিরে ওটা অসম্ভব হতো না আমার পক্ষে। কিন্তু আর সে চেষ্টা না করে জিমকে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ধাড়ি পেরিয়ে ছুটে চললাম আজমগড়ের উদ্দেশ্যে। পাকা রাস্তায় কোনো মোটর গাড়ি পেয়ে যাব। হ্যাঁ, মোহব্বত খাঁ অট্টহাস রোগে মারা পড়েছিল। শুধু তাই নয়, একই দিনে বাকি 3 জন ফরেস্ট গার্ডের একই মর্মান্তিক পরিণতি ঘটেছিল। তারপর জঙ্গলে গিয়ে থাকার সাহস ছিল না। মহারাজা প্রতাপ সিং বাহাদুর বলেছিলেন, আমার জঙ্গলের প্রাণীদের চেয়ে মানুষের প্রাণ আমি বেশি মূল্যবান মনে করি। আপনি কিছুদিন প্রাসাদে বিশ্রাম করুন, অবস্থা বুঝে একটা ব্যবস্থা করা যাবে। বিশ্রাম করা আমার ধাতে নেই। প্রাসাদের বিশাল চিড়িয়াখানার তদারকিতে মন দিয়েছিলাম, কিন্তু খোঁজ রাখতাম জঙ্গল এলাকায় আর কেউ মারা পড়েছে কিনা। এদিকে মহারাজা আবার ইউরোপের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন, যদি কোনো বিশেষজ্ঞ অট্টহাস রোগের কারণ আবিষ্কার ও প্রতিকার করতে পারেন তাকে মোটা টাকা পুরস্কার দেওয়া হবে। আমি ডাক্তারি পড়িনি, রোগ বিশেষজ্ঞ নই, কিন্তু ভেতরে ভেতরে একটা তীব্র জেদ কাজ করছিল। তাছাড়া একটা আশ্চর্য ব্যাপার আমার মাথায় এসেছিল। আদিবাসী চোরা শিকারী রঙ্গলালের অট্টহাসে মৃত্যু দেখে ফরেস্ট গার্ড বুধ সিং আক্রান্ত হলো সঙ্গে সঙ্গে, অথচ আমার কোনো কিছু হলো না। এমনকি মোহব্বত খাঁ এবং আমি একই সঙ্গে থেকেছি। মোহব্বত খাঁ আক্রান্ত হলো, আমি হলাম না। এ কি আমার শরীরের বিশেষ ক্ষমতায়? কি ক্ষমতা? বুধ সিং আমার চেয়ে স্বাস্থ্যবান জোয়ান ছিল। অট্টহাসে যেখানে সেখানে প্রথমে লোক মারা পড়ছে, সেখানে গিয়ে খোঁজ খবর শুরু করলাম। তখনও কোনো কোনো গ্রামে একটা করে লোক মারা পড়ছিল, কিন্তু আশ্চর্য, তাদের মারা পড়তে যারা দেখেছে বা দেখছে
তাদের কিন্তু কিছু হচ্ছে না কেন? হাতিপুরা বলে একটা গাঁয়ে সর্বশেষ যে লোকটি অট্টহাসে মারা গেল, তার বাড়ি হাজির হলাম। তার বউকে অনেক জিজ্ঞেস করে পয়সা করি সাহায্যের লোভ দেখিয়ে একটা মূল্যবান সূত্র বেরিয়ে এলো। হ্যাঁ, এটাই আমার সন্দেহ হয়েছিল। লোকটা ছিল ওই জঙ্গলের নিয়মিত চোরা শিকারী। এরপর অন্তত গোটা দশেক অট্টহাসে মৃত্যুর পুরনো কেস তদন্ত করে একই সূত্র মিলে গেল। কেউ ছিল চোরা শিকারী, কেউ জঙ্গলে গিয়েছিল কাঠ ভাঙতে বা গরু চড়াতে। তাহলে কি ওই জঙ্গলেই অট্টহাসের জীবাণু আছে? কিন্তু তাহলে আমি রেহাই পেলাম কেন? মহারাজার কাছে ফের জঙ্গলে গিয়ে থাকার অনুমতি চাইলাম। উনি আঁতকে উঠে বললেন, না না, জঙ্গল ফতুর হয়ে যাক, আমার ওই শখে আর কাজ নেই। আপনি যা করছেন তাই করুন। অগত্যা একদিন গোপনে জিমকে নিয়ে মহারাজার অগোচরে জঙ্গলের দিকে পাড়ি জমালাম। ফরেস্ট গার্ড চতুষ্টয় আজিরলাল এবং মোহব্বত খাঁয়ের জঙ্গলে অট্টহাসে মৃত্যু হওয়ায় ওদিকে কোনো মানুষ আর ভুলেও পা বাড়াবে না জানতাম। কাঠের কুটিরের অবস্থা যেমন ছিল তেমনি আছে দেখলাম। দুপুর পর্যন্ত বেশ কয়েক মাইল চক্কর দিয়ে এলাম। বিকেলে ধারি নদীর ধারে ঘোরাঘুরি করলাম। অনেক ভাবলাম, কোনো খেয়েই পেলাম না। এ রাতে জ্যোৎস্না ছিল। জঙ্গলে মাঝে মাঝে বন্য প্রাণীর চিৎকার শোনা যাচ্ছিল। রাত চড়া পাখি ডাকছিল। সারাক্ষণ উত্তাল বাতাসের শব্দও ছিল। হঠাৎ ঘুম ভেঙে গেল জিমের গড় গড় গর্জনে। উঠে দেখি জিম জানালার তারের জালিতে মুখ ঘষে নিচে কিছু দেখার চেষ্টা করছে। জানালা আস্তে খুলে নিচে একটু তাকাতে খোলামেলা জায়গায় কালো একটা মূর্তির নড়াচড়া চোখে পড়ল। চোরা শিকারী নাকি? যেই হোক, সাহস তো কম নয়। টর্চ ও রাইফেল নিয়ে চুপি চুপি বেরোলাম। জিমকে ইশারায় বুঝিয়ে দিলাম তাকে চুপ করে থাকতে হবে। কাঠের সিঁড়ি ছায়ার ভেতর নিঃশব্দে নামিয়ে নেমে এলাম দুজনে। তলায় প্রচুর ঘাস আর আগাছা। ঘন ছায়ায় একটা গাছের আড়ালে দাঁড়ালাম। ছায়ামূর্তিটা মুখ তুলে কুটির দেখছে। একটু পরে সে ওপাশের গাছ বেয়ে উঠতে শুরু করলো। তারপর গেছো জন্তুর দক্ষতায় ডাল ধরে ঝুলতে ঝুলতে কুটিরের দেওয়াল আঁকড়ে ধরল। ওদিকে তারের জাল ঘেরা বারান্দা আছে। চাপা খসখস শব্দ শুনতে পেলাম। সে কি তারের জালটা কাটছে? ইচ্ছে করলে তো সে পরিত্যক্ত নির্জন কুটিরে এতদিন ঢুকতে পারত। এখন যখন ঢুকছে তখন তার লক্ষ্য আমি ছাড়া আর কি হতে পারে? জিমকে ইশারায় চুপ থাকতে বলে পা টিপে টিপে উল্টো দিকে সিঁড়িতে চলে গেলাম। ওপরে উঠে টের পেলাম শ্রীমান ছায়ামূর্তি কিচেনের দিকে বারান্দার সামনে ঘস ঘস চাপা শব্দ তুলে তারের জাল কেটে চলেছে। কিচেনে নিঃশব্দে ঢুকে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। জাল কাটা হলে সে বারান্দায় উঠল। তারপর ওপাশ ঘুরে ড্রয়িং রুমের দরজার সামনে দাঁড়ালো। ওই দরজা দিয়ে আমরা দুটিতে সদ্য ঢুকেছি, খোলাই আছে। বন্ধ করার কথা খেয়াল করিনি। একটু ইতস্তত করে সে ভেতরে যেই ঢুকেছে অমনি কিচেনের দরজা থেকে আমি টর্চ জ্বেলেছি এবং জিমও তার উপর ঝাঁপিয়ে পড়েছে। সে এক বিভৎস কদাকার প্রাণী, কতকটা মানুষের মতো দেখতে। সম্পূর্ণ উলঙ্গ শরীর, সারা গায়ের লোম, এক মাথা জটা পাকানো চুল, একরাশ জঙ্গুলে দাড়ি গোঁফ। বিকট দুর্গন্ধ টের পেলাম এতক্ষণে, কিন্তু তার গায়ে অসুরের মতো জোর। জিমকে দু হাতে ধরে দরজা দিয়ে ছুঁড়ে ফেলে দিল। জিমের আর্তনাদে বুঝলাম মারাত্মক আঘাত পেয়েছে। আমি রাইফেল বাগিয়ে গুলি করলাম, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হলো। সেই মুহূর্তে সম্ভবত গুলির প্রচন্ড শব্দে ভয় পেয়ে ভয়ঙ্কর প্রাণীটা এক লাফে বেরোল এবং যে পথে এসেছিল সেই পথেই চলে গেল। দৌড়ে গিয়ে তাকে আর খুঁজে পেলাম না। নিচে থপাস করে একটা শব্দ হলো বটে, তাকে দেখতেই পেলাম না। এখন আহত জিমের শুশ্রূষা জরুরি, তাই তার দিকেই মন দিলাম। সকালে ড্রয়িং রুমের ভেতর এক টুকরো মধু ভরা মৌচাক আবিষ্কার করে অবাক হয়েছিলাম। ওই প্রাণীটি কি এই মৌচাক নিয়ে হানা দিয়েছিল? ভাগ্যিস মৌচাকটুকু থেকে মধু নিংড়ে খাওয়ার লোভ করিনি, তাহলে এই গল্প বলার জন্য বেঁচে থাকতাম না। কিন্তু মৌচাক উপহারের উদ্দেশ্য কি? মেঝের দিকে তাকিয়ে সেই কথা ভাবছি। সেই সময় ধারি নদীর ওদিকে জিমের শব্দ শুনলাম। বারান্দায় গিয়ে দেখলাম মহারাজা দুজন সাহেব সঙ্গে নিয়ে আসছেন। তক্ষুনি নেমে গিয়ে তাদের অভ্যর্থনা করলাম। মহারাজা আলাপ করিয়ে দিলেন অস্ট্রিয়ার প্রখ্যাত জীবাণু বিশেষজ্ঞ হ্যারিস বার্ডনট এবং তার এক শিকারী বন্ধু ফ্রাঙ্ক জিওট্রাস। ফ্রাঙ্ক প্রাণীতত্ত্ববিদও। আমি এভাবে ফের এসেছি বলে মহারাজ একটু ভর্ৎসনা করলেন আমাকে। হ্যারিস মৌচাকটা দেখেই চমকে উঠেছিলেন। বললেন, সর্বনাশ,
এ তো এক মারাত্মক বিষাক্ত মৌমাছির মধু। অবশ্য সব মৌমাছি বিষাক্ত, কিন্তু এ জাতের মৌমাছির মধুও বিষাক্ত। এরা আফ্রিকার জঙ্গলে বাস করে, এদেশে এলো কিভাবে? মহারাজা হাঁ করে শুনছিলেন। বললেন, আফ্রিকার মৌমাছি? তাহলে কি? ওকে চুপ করতে দেখে বললাম, কি মহারাজা বাহাদুর? মহারাজা গম্ভীর মুখে বললেন, আমার পিস্তুত ভাই দুর্জয় সিং আফ্রিকায় ছিল, মাস 6 হলো সে ফিরেছে। আমার সঙ্গে তার শত্রুর সম্পর্ক, কিন্তু ব্যাপারটা কিছু বোঝা যাচ্ছে না। তাছাড়া সে একজন ডাক্তারও বটে। বললাম, একটা ব্যাপার বোঝা যাচ্ছে, দুর্জয় সিং এ জঙ্গলে কাউকেই ঢুকতে দিতে চান না। মহারাজা বললেন, ঠিক ঠিক তাই বটে, কিন্তু কেন? আমার জঙ্গলে তার এরকম খবরদারির কারণ তো বোঝা যাচ্ছে না। ফ্রাঙ্ক বললেন, মৌচাক ফেলতে এসেছিল যে প্রাণীটি, বর্ণনা শুনে মনে হচ্ছে এ এক জাতের আফ্রিকান বাঁদর, গরিলা ও বেবুনের মাঝামাঝি প্রজাতির প্রাণী। মানুষের মতো উঁচু, গড়নও সেরকম, 2 পায়ে হাঁটতে পারে, কোনো কাজ শেখালে করতে পারে। আফ্রিকায় তাদের বলা হয় জুমো জুমো। সেবেলা আমরা ফরেস্ট গার্ডদের কুটির খুঁজে একটা করে শুকনো মৌচাক পেলাম। রঙ্গলালের মৃত্যু হয়েছিল যেখানে, সেখানেও এক টুকরো পেলাম। মোহব্বত খাঁ যে মৌচাকটার মধু খেয়েছিল, সেটা আবিষ্কৃত হলো কিচেনের আবর্জনার ঝুড়িতে। অট্টহাস রোগের কারণ খুঁজে পাওয়া গেল তাহলে। কিন্তু দুর্জয় সিং কেন কাউকে জঙ্গলে থাকতে দিতে চান না? সেদিনই রাতে মহারাজ খবর পাঠিয়ে 100 সশস্ত্র সেপাই আনালেন জঙ্গলে, নিজেও সঙ্গে রইলেন। হ্যারিস, ফ্রাঙ্ক ও আমি এক দলে রইলাম। সারা জঙ্গলে ছড়িয়ে রইল বাহিনী। জুমো জুমো নামে প্রাণীটি দেখা মাত্র গুলি করা হবে। তখন রাত প্রায় 1টা। ফ্রাঙ্ক, আমি এবং হ্যারিস একটা টিলার ধারে বিরাট পাথরের আড়ালে বসে বিশ্রাম নিচ্ছি। হঠাৎ সামনে টিলার গায়ে একখানা আলো জ্বলে উঠল। আলো লক্ষ্য করে পাথরের পেছনে গুঁড়ি মেরে 3 জনে এগিয়ে গেলাম। একটু পরে খসখস মাটি কোপানোর শব্দ কানে এলো। আলোর কাছেই শব্দটা হচ্ছে। কাছাকাছি গিয়ে অবাক হয়ে দেখলাম একটা লোক লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে, আর সেই বিকট প্রাণী জুমো জুমো প্রকাণ্ড কোদাল দিয়ে মাটি খুঁড়ছে। আমরা ওত পেতে বসে তাদের এই অদ্ভুত ক্রিয়াকলাপ দেখতে লাগলাম। জুমো জুমো ক্রমাগত মাটি খুঁড়ছে, লোকটি চাপা গলায় তাকে কি নির্দেশ দিচ্ছে। একসময় আর আমি উত্তেজনা দমন করতে পারলাম না। এক লাফে বেরিয়ে রাইফেল বাগিয়ে চেঁচিয়ে উঠলাম, হ্যান্ডস আপ! ফ্রাঙ্ক এবং হ্যারিস সম্ভবত আমার কাণ্ড দেখে একটু হকচকিয়ে গিয়েছিলেন। তারাও বেরিয়ে এলেন রাইফেল তাক করে। লোকটা সঙ্গে সঙ্গে আলো নিভিয়ে দিল ফুঁ দিয়ে। ঘন অন্ধকারে কয়েক সেকেন্ডে কিছু দেখতে পেলাম না। তারপর ফ্রাঙ্ক ও হ্যারিসের টর্চ জ্বলে উঠল। জুমো জুমোকে দেখলাম ডিগবাজি খেয়ে পড়েছে। গুলি ছুড়লাম। প্রাণীটি গর্জন করে টিলার গা বেয়ে গড়াতে গড়াতে নিচের দিকে চলে গেল। হ্যারিস লোকটার বুকে রাইফেলের নল ঠেকিয়ে বলল, নড়লেই মারা পড়বে। টিলার নিচের দিকে সেই সময় মহারাজের সেপাইদের হৈ হৈ শোনা গেল। তারা প্রাণীটিকে দেখতে পেয়েছে। মুহুর্মুহু গুলির শব্দ এবং চিৎকার চেঁচামেচি রাতের জঙ্গলে হুলস্থুল হচ্ছিল। তারপর মশাল জ্বলতেও দেখলাম। লোকটার হাত থেকে লণ্ঠন কেড়ে নিয়ে ফ্রাঙ্ক জ্বেলে দিলেন। বেশ লম্বা চওড়া লোক সে, পরনে বুশ শার্ট এবং ব্রিচেস, মাথায় ঘন চুল, কোমরে বাঁধা বেল্টে রিভলভার ঝুলছে চামড়ার খাপে। বললাম, আপনি কি মহারাজা বাহাদুরের ভাই দুর্জয় সিং? সে কোনো জবাব দিল না, কিন্তু পেছন থেকে মহারাজের সাড়া পাওয়া গেল। হ্যাঁ, ওর নামই দুর্জয় সিং। ওকে ছাড়বেন না, সারা জীবন আমাকে ও বিপদে ফেলতে চেয়েছে। তাছাড়া ওর নামে ব্রিটিশ সরকার হুলিয়া করেছেন। ওকে কালেক্টরের হাতে তুলে দিতে হবে। দুর্জয় সিং মহারাজার দিকে ক্রুদ্ধ দৃষ্টি তাকিয়ে বললেন, তার আগে আমি সবার কাছে তোমার কীর্তি ফাঁস করে দেব। মহারাজা বাঁকা হেসে বললেন, কীর্তি ফাঁস করবে? কেউ বিশ্বাস করবে না। দুর্জয় সিং বললেন, দাদামশাই বেঁচে নেই তাই, তবে তার উইল আছে ব্রিটিশ সরকারের কাছে। তাতে স্পষ্ট লেখা আছে বজ্রকান্ত মণি আমাকেই দিয়ে গেছেন, অথচ তুমি তা লুকিয়ে রেখে আমাকে বঞ্চনা করেছ। আমরা অবাক হয়ে শুনছিলাম। মহারাজা বিদ্রুপাত্মক ভঙ্গিতে হাসতে হাসতে বললেন, তাই উদ্ধার করার জন্য কি এখানে মাটি খুঁড়েছিলে দুর্জয়? দুর্জয় সিং বললেন, আমি জানি তুমি বজ্রকান্ত মণি এই জঙ্গলের ভেতর এনে লুকিয়ে রেখেছ। আমার ভয়ে আজমগড় প্রাসাদে রাখতেও সাহস পাওনি। মহারাজা প্রতাপ সিং হুইসেল বাজালেন।
কয়েকজন দেহরক্ষী হন্তদন্ত দৌড়ে এলো। তারা নিচে অপেক্ষা করছিল সম্ভবত। মহারাজা হুকুম দিলেন, একে বেঁধে নিয়ে এসো তোমরা, এখনই আজমগড় ফিরে যেতে হবে। পরে সব কথা জানতে পেরেছিলাম। প্রতাপ সিং আর তার পিস্তুত ভাই দুর্জয় সিং এর মধ্যে বিবাদ বহু মূল্যবান একটা মণি নিয়ে। দুর্জয় সিং কোনো বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছিলেন মহারাজা তার সংরক্ষিত জঙ্গলের ভেতর একটি টিলার বিশেষ চিহ্নিত স্থানে সেই মণি লুকিয়ে রেখেছেন। কিন্তু জঙ্গলে এসে দুর্জয় সিং এর তা খোঁজাখুঁজি করায় বাধা ছিল। ফরেস্ট গার্ডরা মহারাজার হুকুমে সবসময় নজর রেখে ঘুরত। তার ওপর আমাকে গেম ওয়ার্ডেনের চাকরি দিয়ে জঙ্গলে পাঠানো হলো, যাতে আমিও নজর রাখি কেউ জঙ্গলে যেন ঢুকতে না পারে। দুর্জয় সিং ইতিমধ্যে গোপনে জঙ্গলে এসে আস্তানা করেছেন। পোষা জুমো নামে আফ্রিকার প্রাণীটিকে দিয়ে বিষাক্ত মৌচাকের সাহায্যে জঙ্গল রক্ষীদের খতম করতে শুরু করেছেন। আমি এসে পড়ায় আমাকেও সেই পদ্ধতিতে খতম করতে চেয়েছিলেন, কারণ জঙ্গল রক্ষীদের মতো আমারও দুর্জয় সিংকে দেখে ফেলার সম্ভাবনা ছিল। নির্বিঘ্নে মণি অনুসন্ধানের কাজ করতে পারতেন না। যাই হোক, অট্টহাস রোগের ফাঁস হলো এভাবে। দুর্জয় সিং এর গোপন আস্তানাও পাহাড়ের গুহায় আমরা আবিষ্কার করলাম। গুহার ভেতর সার সার বিষাক্ত মৌমাছির মৌচাক ছিল। গুহার মুখে শুকনো জ্বালানি ঠেসে আগুন ধরিয়ে পাথর চাপা দিলাম। আফ্রিকা থেকে দুর্জয় সিং ওই মৌমাছির একটা চাক এনেছিলেন। ক্রমশ তাদের বংশবৃদ্ধি হয়েছিল। সব পুড়ে মরল। আহত জুমোকে মৃত অবস্থায় জঙ্গলে পাওয়া গিয়েছিল। আর বজ্রকান্ত মণি, মহারাজা তা আবার গোপনে কোথাও লুকিয়ে ফেলেন। তার হদিস আমার জানা নেই। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।